আসসালামু আলাইকুম। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আজকে চমৎকার একটা আলোচনা হবে, চমৎকার একটা ক্লাস হবে। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং যদি আমরা এটাকে বলি যে আসলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়টা কি, ফ্রি বলতে মুক্ত, হ্যান্ড বলতে কি হাত, রাইটিং হলে কি লেখা, মানে মুক্ত হস্তে লেখা, অর্থাৎ আমার যা মন চাবে আমি যেন লিখতে পারি ইংলিশে। সেটি একটি প্যারাগ্রাফ হতে পারে, সেটি একটি ফোকাস হতে পারে, মানে কোনো একটা টপিককে ফোকাস করে রাইটিং, দ্যাট ইজ কল্ড ফোকাস রাইটিং। এসে হতে পারে, লেটার হতে পারে, অ্যাপ্লিকেশন হতে পারে, সামারি হতে পারে, যা মন চায় আমি যেন লিখতে পারি উন্মুক্তভাবে, এটাই ফ্রি হ্যান্ড রাইটিং। অনেকের মনে প্রশ্ন, ফ্রি হ্যান্ড রাইটিং শেখার উপায় কি? আসলে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার উপায় একটা উপায় না, অনেক উপায় আছে, লেগে থাকার মতো অনেক বিষয় আছে। মানে একটা সু মন্ত্র সু দিলেই ফ্রি হ্যান্ড হয়ে যাবে না, একটা লম্বা সময় লেগে থাকতে হবে ধৈর্য নিয়ে। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনাদেরকে যে লেভেলে পরিশ্রমগুলো করতে হবে তার একটা লেভেল যদি বলি, টেন্স সম্পর্কে খুব ভালো দক্ষতা রাখতে হবে। আপনি যেন 12টা টেন্সের ব্যবহার খুব ভালোভাবে জানেন, 12টা টেন্স কেন্দ্রিক যে কোনো বাক্য লিখতে পারেন, অ্যাক্টিভ ভয়েসও লিখতে পারেন, প্যাসিভ ভয়েসও লিখতে পারেন। সো আজকে আমরা কথা বলবো সেগুলো নিয়ে। আজকের ক্লাসটা করলে আশা করি ফ্রি হ্যান্ড রাইটিং যাত্রার মানে অর্ধেক রাস্তা পাড়ি দেওয়া হয়ে যাবে আপনাদের। তো আমরা আমাদের গত একটি ক্লাসে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করেছি। হ্যাঁ, এগুলো ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন্দ্রিক। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন্দ্রিক যে বাক্যগুলো আমি এইটা সরাসরি মোটামুটি অনুবাদ করেছিলাম। আচ্ছা, আজ আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। যারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্লাস মিস করেছেন তারা আমাদের পেজে ক্লাসটা খুঁজে পাবেন, কিংবা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপেও পাওয়া যাবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটা করে টেন্স ধরবো, সেই টেন্সের মৌলিক বিষয়গুলো, বেসিকগুলো আগে জানবো, তারপরে আমরা এই অনুবাদে যাব। অনেক মজা লাগবে আশা করি। তবে এটা ডিপেন্ড করে আপনাদের মনোযোগ কতটুকু আছে তার উপর নির্ভর করবে যে আপনার মজা লাগবে কিনা। হ্যাঁ, মজা আপনি আসবে না, এর জন্য অবশ্যই মনোযোগ দিতে হবে। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবো কিভাবে? হ্যাঁ, প্রথমত যদি আমরা বলি সহজ করে যে বর্তমানের কোনো চলমান কাজ, বর্তমানের কোনো চলমান কাজ বুঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানের চলমান কাজ। আচ্ছা, চেনার উপায়টা যদি বলা যায়, নরমালি বাংলা ক্রিয়ার শেষে যখন আমরা দেখি তেসি অথবা তেসো অথবা তেসেন যুক্ত থাকে আমরা বুঝে নেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বোঝাবুঝি শেষ তখন তো ট্রান্সলেট করতে হবে না। এখন এর স্ট্রাকচার হলো, যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমাকে আগে সাবজেক্ট নিতে হবে, তারপরে অ্যামিজার নিতে হবে, এরপর মূল ভার্বের সাথে আইএনজি নিতে হবে, তারপর আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যা থাকে আমি সেটা নিব। আচ্ছা, আর যদি বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আগে আমাকে অবজেক্ট নিতে হবে, তারপর নিতে হবে অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর বাকি অংশ যা আছে আমরা তাই নিব। জাস্ট এই ইনফরমেশনটুকু আপনাকে ততক্ষণ মনে রাখতে হবে যতক্ষণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন্দ্রিক অনুবাদগুলো করব। সুতরাং আমরা আরেকবার শিখে ফেলি। যদি বর্তমানের কোনো চলমান কাজ বুঝায়, কিংবা যখন ক্রিয়ার শেষে তেসি তেসো তেসে তেসেন থাকে আমরা ধরে নেই সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আগে আমরা সাবজেক্ট নিব, তারপর অ্যামিজার নিব, মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে বাকি অংশ লিখব। আর যদি বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে আগেই অবজেক্ট নিব, তারপরে আমরা অ্যাম বিং, ইজ বিং বা আর বিং, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাকি অংশ যা আছে তাই নেব। জাস্ট এই সূত্রটুকু মাথায় রেখে কিন্তু আমরা ছোট বড় যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অনায়াসে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে পারি। ওই যে বললাম, শুধু লাগবে কি ধৈর্য। আসলে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে অনেক মেধাবী হওয়ার দরকার নেই, তবে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। রাইটিং একটা আর্ট, এটা শুধু নিয়মের মধ্যে আবদ্ধ থাকে না। এখানে আর্ট বুঝতে গেলে আপনার একটা মানে সুরুচি সম্পন্ন একটা মন থাকতে হবে, একটা মেজাজ থাকতে হবে, তাহলে আপনি পারবেন। এখানে খেয়াল করেন, আমাদের যে বাক্যটি আছে এই বাক্যে কি বলা হয়েছে? দেশের বর্তমান বেকারত্বের হার কমিয়ে আনতে
বাংলাদেশ সরকার তরুণদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদান করতেছে বা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমা চিহ্ন আছে। দেখেন এই কমা চিহ্নের আগে যে অংশটুকু আছে এই অংশটাকে যদি আমি আলাদা করে নেই, এটা কোনো পরিপূর্ণ বাক্য হয় না। কেন হবে বলেন? এই অংশটুকু পড়লে কি কোনো মনের ভাব প্রকাশ পায়? সম্পূর্ণ রূপে পায় না। এখানে তো একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে দেশের বর্তমান বেকারত্বের হার কমিয়ে আনতে আনতে কি। তাহলে এরকম বাক্যের যে অংশটুকু ইনকমপ্লিট অর্থের দিক থেকে, সেটা মূলত বাক্যের প্রিন্সিপাল ক্লোজ হতে পারে না। প্রিন্সিপাল ক্লোজ সেটাই যা অর্থের দিক থেকে পরিপূর্ণ একটা অংশ, ওটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এইটা কি? এটা একটা ফ্রেজ। এগুলোর নাম বলা যেতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন। কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে এই লোডগুলো নিতে বলবো না। আমার কথা খুব সহজ, বাক্যের যে অংশটুকু অর্থের দিক থেকে ইনকমপ্লিট সেটা হলো একটা ফ্রেজ, আর যেটা কমপ্লিট সেটা হচ্ছে একটা ক্লোজ। এখন আমাদের করণীয় কি? আমরা দুইভাবে অনুবাদটা করতে পারবো। আমরা সবার আগে প্রিন্সিপাল ক্লোজটার ইংলিশ লিখব, তারপরে আমরা এরকম অতিরিক্ত অংশ বা ফ্রেজের ইংলিশ লিখে দিব। এটা একটা উপায়। অথবা আরেকটা উপায় হতে পারে, যেমন এই অতিরিক্ত অংশটা দিয়ে বাক্য শুরু হয়েছে, আমরা ইংলিশ বাক্য লেখার সময়ও আগে ওই এক্সটেনশনটাই ট্রান্সলেট করব, তারপরে আমরা একটা কমা চিহ্ন দিয়ে প্রিন্সিপাল ক্লোজ লিখব। দুইভাবেই সম্ভব। ওই যে বলছি রাইটিং একটা আর্ট, সো এই আর্টটা আসলে কোনো সুনির্দিষ্ট নিয়মে আবদ্ধ না, যে কোনো ভাবে করা যায়। তো বাক্যটা যেভাবে আছে আমরা সেভাবেই ট্রান্সলেট করব। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আমরা আগে এক্সটেনশন পার্টটুকুর ইংলিশ করব। কিভাবে লিখব? বাক্যের যে কোনো অতিরিক্ত অংশকে অনুবাদ করার নিয়ম হচ্ছে তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। এরকম যত ফ্রেজ থাকবে, যত অতিরিক্ত অংশ আছে, সব অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটাকে আনতে, আপনারা একটা নোট মনে রাখবেন, যখন ক্রিয়ার সাথে এরকম তে বিভক্তি থাকবে সেটাকে ইংলিশ করার সময় আপনাকে ইনফিনিটিভের প্রয়োগ করতে হবে, মানে 2+V1। আনতে, খাইতে, যাইতে। তো এখানে আছে কমিয়ে আনতে। আসলে আনা কোনো আলাদা শব্দ না, বরং কমিয়ে আনা একটা শব্দ, কমিয়ে আনতে। তো আমি তের ইংলিশ লিখে দিলাম 2। আচ্ছা, এবার কমিয়ে আনা বা কমানোর ইংলিশ হচ্ছে কি? রিডিউস, অথবা ডিক্রিজ, অথবা ডাউনগ্রেড, অথবা রিট্রিট। আপনার যা ইচ্ছা লিখতে পারবেন, কমিয়ে আনা বুঝালেই হলো। টু রিডিউস, কমিয়ে আনতে। এবার কি কমিয়ে আনবো? জাস্ট পেছন দিক থেকে কিন্তু আমরা আসতেছি। এবার হার, কিসের হার? বেকারত্বের হার। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি, যদি পেছন দিক থেকে লিখি আমি লিখতে পারি দ্য রেট, হার কিসের? বেকারত্বের। অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের। আচ্ছা, এবার বর্তমান, আচ্ছা কারেন্ট বা প্রেজেন্ট। এবার দেশের, কান্ট্রি। এটা যে কিছু হয় নাই তা না, এটা হয়েছে, বাট এখানে আর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। কেমন করে বুঝলাম? কারণ এটা তো পড়েও ভালো লাগতেছে না। এই জন্য অনুবাদ মানে শুধু প্রতিটা ওয়ার্ডের ইংলিশ লিখে যাওয়া না, আপনাকে একটু চোখ কান খুলে রাখতে হবে সেটা সাউন্ডস গুড, শুনতেও ভালো শোনায় কিনা। তার চেয়ে যদি আমরা এভাবে না লিখে লিখতাম টু রিডিউস, আমরা এই দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট, কারেন্ট, কান্ট্রি, এত কিছু না লিখে আমরা যদি লিখতাম টু রিডিউস কান্ট্রিজ, মানে দেশের, প্রেজেন্ট বর্তমান, অথবা আমি যদি লিখি এক্সিস্টিং, এক্সিস্টিং মানে যা এখন বিদ্যমান আছে, এক্সিস্টিং আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট। দেখেন শুনতেও কতটা সুন্দর শোনাচ্ছে। আপনাকে এই দিকে মনোযোগ দিতে হবে। আপনার কাজ শব্দকে ট্রান্সলেট করা না, আপনার কাজ হলো বাক্যের থিমকে অনুবাদ করা। তাহলে টু রিডিউস কান্ট্রিজ এক্সিস্টিং আনএমপ্লয়মেন্ট রেট, দেশের বর্তমান বেকারত্বের হার কমিয়ে আনতে। এভাবে সুন্দর করে লিখতে গেলে একটা ক্লাস করলেই হবে না, আপনাকে বেশ কিছু ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। ওই যে বলছি লেগে থাকতে হবে, সু মন্ত্র সু দিয়ে সম্ভব না।
আমার অতিরিক্ত অংশটুকুর ইংলিশ হয়ে গেল। এখন একটা কমা চিহ্ন আছে, আমিও দিলাম। এবার আমি প্রিন্সিপাল ক্লোজটার ইংলিশ করব। যে কোনো প্রিন্সিপাল ক্লোজকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, আপনার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে, হ্যাঁ। আর এগুলো খুঁজে বের করতে গেলে সবার আগে আপনাকে ভার্ব খুঁজতে হবে। ভার্ব খুঁজলে সব খুঁজে পাওয়া যাবে। এখানে বলা আছে বাংলাদেশ সরকার তরুণদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদান করতেছে। তার মানে এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো প্রদান করতেছে। আপনি যখন ভার্ব খুঁজে পাবেন খুব সহজ উপায়, একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন। কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই উত্তর হিসেবে কিন্তু আপনি সাবজেক্ট পাবেন। আবার একটা ভার্বকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই উত্তর হিসেবে কিন্তু আপনি অবজেক্ট পেয়ে যাবেন। এই জন্য সবার আগে খুঁজে বের করতে হবে ভার্বকে। ভার্ব খুঁজে পাওয়া মানে আপনি সব কিছু খুঁজে পেয়েছেন। তাহলে আমার এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো প্রদান করতেছে বা করছে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি কে প্রদান করতেছে এবং কাকে প্রদান করতেছে, তাহলে যদি বলি যে কে প্রদান করতেছে, উত্তর হলো বাংলাদেশ সরকার। তার মানে এইটা হলো আমার সাবজেক্ট। কেন? ওই যে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কাকে প্রদান করতেছে, উত্তর হলো তরুণদেরকে। তার মানে এইটা আমার অবজেক্ট, কারণ ওই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওকে, এখন প্রশ্ন হলো কি প্রদান করতেছে, উত্তর হলো কর্মমুখী শিক্ষা। তার মানে এটাও একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট হলো কয়টা? দুইটা, অবজেক্ট 1 আর এটা হচ্ছে অবজেক্ট 2। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তার মানে ওটা অবজেক্ট, এটা অবজেক্ট। ওকে, তাহলে আর যে বাকি অংশটুকু আছে ওইটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনার কাজ হলো আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোর ইংলিশ লিখে ফেলা, বাকিগুলো নিয়ে আমরা পরে ভাববো। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ সরকার, তো আমি লিখে ফেললাম বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার। এবার আমার ভার্ব দরকার। এখানে ভার্বটা হলো প্রদান করতেছে। তার মানে এই যে করতেছে, ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, অথবা এটা দ্বারা তো বোঝাচ্ছে যে বর্তমানে চলমান কাজটা, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে আমি জান নিতে হবে, তাহলে এখানে ইজ হবে, আমি নিলাম ইজ। এবার মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কোনটা? প্রদান করা। তার মানে প্রদান করার জন্য আপনি অনেক কিছুই লিখতে পারেন। আমি খুব সহজ করে লিখলাম প্রোভাইডিং। আজকের ক্লাসটা খুব সহজ করে আমরা বুঝবো। আমরা ডে বাই ডে যখন অনেক অ্যাডভান্স লেভেলে যাব, আমরা তখন ওয়ার্ডগুলো সেরকম ব্যবহার করব। ধীরে ধীরে এগিয়ে যেতে হয়, এক লাফে এগিয়ে গেলে দুর্ঘটনায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং, বাংলাদেশ সরকার সরবরাহ করতেছে, ভার্বও পাইলাম। এখন দেখেন আমার অবজেক্ট আছে কয়টা? দুইটা। ওকে, তাহলে আমি একটু সিরিয়াল মেনটেন করি, যে অবজেক্টটা আগে আছে আমি তাকে আগে নেই। তাহলে আগে কে আছে? তরুণদেরকে। তাহলে তরুণের ইংলিশ কি? ইউথ। এখন আমি লিখলাম দা ইউথস, তরুণদেরকে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি দা দিলেন কেন? আসলে তরুণ একটা শ্রেণী, দেশের বৃদ্ধ একটা শ্রেণী, শিশু একটা শ্রেণী, এরকম নির্দিষ্ট করে কোনো শ্রেণীকে বুঝালে দা তো বসবেই। তরুণদেরকে দিচ্ছে একটা অবজেক্ট হলে, বা আরো একটা অবজেক্ট আসবে যে কি দিচ্ছে, উত্তর হলো কর্মমুখী শিক্ষা। তাহলে আমি লিখলাম ভোকেশনাল এডুকেশন। হ্যাঁ, ভোকেশনাল এডুকেশন। তাহলে আমার দুইটা অবজেক্ট হলো। এখন আপনার মনে কৌতূহলী মনে প্রশ্ন আসতেই পারে যে আমি যদি এই অবজেক্টটাকে আগে নিতাম আর এটাকে যদি পরে নিতাম, কোনো সমস্যা নেই, নিতে পারবেন। তখন আপনাকে একটা প্রেপোজিশন বসাতে হবে, টু। তখন লিখতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং ভোকেশনাল এডুকেশন টু দ্য ইউথস। তার মানে ব্যক্তিবাচক অবজেক্টটাকে যদি আমরা পরে রাখি, তাহলে তার সামনে একটা প্রেপোজিশন বসাতে হবে। ওকে, যাই হোক, আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হয়ে গেল। এখন আমার কি কাজ? এখন আমার কাজ হলো বাকি যে অংশটুকু আছে তাকে পেছন দিক থেকে অনুবাদ করা। ওই যে অতিরিক্ত অংশ মানে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। এইখানে অতিরিক্ত অংশটুকু হলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তার মানে এটা আমাকে পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে পেছনের শব্দটা কি? মাধ্যমে। তাহলে মাধ্যমের ইংলিশ কি? অনেক কিছু হতে পারে। আপনি বাই লিখতে পারেন, থ্রু লিখতে পারেন। তো আমি এখানে থ্রু লিখতে পারি বা বাইও লিখতে পারি, বাই অথবা থ্রু।
থ্রু মানেই মধ্য দিয়ে, থ্রু মানেই মাধ্যমে। ওকে, এবার মাধ্যমের আগের শব্দটা কি? বিভিন্ন কর্মসূচি। তাহলে বিভিন্নর জন্য আপনি কি লিখতে পারেন? ভেরিয়াস কাইন্ডস অফ, বা কাইন্ডস ছাড়াই শুধু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ভেরিয়াস কাইন্ডস অফ কর্মসূচি, তাহলে আপনি লিখতে পারেন প্রোগ্রামস। আচ্ছা, আমি যদি এখানে প্রোগ্রামস লিখতে গিয়ে প্রজেক্টস লিখে ফেলি, ভুল হবে? আহামরি কিছুই হবে না। যা কর্মসূচি তাই প্রকল্প, একই টাইপের। আপনার কাজ থিমকে অনুবাদ করা, ওয়ার্ডকে না। দেখেন সুন্দর একটা বাক্য হয়ে গেছে। টু রিডিউস কান্ট্রিজ এক্সিস্টিং আনএমপ্লয়মেন্ট রেট, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং দ্য ইউথ ভোকেশনাল এডুকেশন বাই ভেরিয়াস কাইন্ডস অফ প্রোগ্রামস। আমরা চাইলে কি করতে পারতাম? আমরা চাইলে এই যে হলুদ কালিতে লেখা অতিরিক্ত অংশটাকে বাক্যের মানে প্রিন্সিপাল ক্লোজের শেষেও লিখতে পারতাম। তখন আমাকে আর এই কমা চিহ্নটা দিতে হতো না। তাহলে কমা চিহ্ন তখনই হবে যখন প্রিন্সিপাল ক্লোজের আগে কোনো অতিরিক্ত অংশ হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং দ্য ইউথস ভোকেশনাল এডুকেশন বাই ভেরিয়াস কাইন্ডস অফ প্রোগ্রামস টু রিডিউস কান্ট্রিজ এক্সিস্টিং আনএমপ্লয়মেন্ট রেট। দুটোই সুন্দর। তাহলে এই স্বাধীনতা আপনার আছে। তাহলে দেখেন আমরা চমৎকারভাবে শিখলাম, বর্তমানের কোনো চলমান কাজ বুঝালে কিংবা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে বুঝালে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে, আমরা কেমন করে বুঝবো অ্যাক্টিভ ভয়েস? যখন এরকম সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে সেটাই অ্যাক্টিভ ভয়েস, আর অবজেক্ট দিয়ে শুরু হওয়া মানে প্যাসিভ ভয়েস, যা অন্য কারো দ্বারা হয় কাজটা। অ্যাক্টিভ ভয়েস হলে সাবজেক্টের পরে আমি যার, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। আর প্যাসিভ ভয়েস হলে মনে রাখতে হবে আগে অবজেক্ট, তারপর এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি এই বাক্যটা সবাই ঠিকঠাক বুঝে গেছি। সুতরাং ধৈর্য নিয়ে এখন আমরা পরের বাক্যে চলে যাব। পরের বাক্যে কি বলা আছে? পরের বাক্যে বলা আছে, দেশের বর্তমান দারিদ্র্যের হার কমিয়ে আনতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এই বাক্যে দুইটি অংশ আছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। দেশের বর্তমান দারিদ্র্যের হার কমিয়ে আনতে, এটা একটা অংশ, আর নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, এটা একটা অংশ। আপনাদের কারো মনে প্রশ্ন আসতেই পারে যে আপনি কিভাবে এত সহজে বুঝলেন এই দুইটা আলাদা আলাদা অংশ? এটা আপনার কোনো সুমন্ত্র সু বা কোনো জাদু মন্ত্র বিদ্যা বা রুলস মুখস্থ করলে শেখা যাবে না। এটার জন্য প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। একটা লম্বা সময় এ ধরনের বাক্য নিয়ে কাজ করতে হবে, তখন আপনি কোনো সূত্র ছাড়াই শিখতে পারবেন। সূত্র দিয়ে কখনো রাইটিং হয় না, সূত্র দিয়ে গ্রামার শেখা যেতে পারে। রাইটিং এর জন্য আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা আর্ট, শিল্প। অবজারভেশন লাগবে, প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। আমি আমার ক্লাসে হোমওয়ার্কগুলোর উপর জোর দিই কেন? কারণ এটাই। তাহলে আমরা বুঝলাম এভাবে যে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এটা যেহেতু অর্থের দিক থেকে পরিপূর্ণ, তার মানে যেটা অর্থের দিক থেকে কমপ্লিট সেটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লোজ, আর যেটা ইনকমপ্লিট সেটা হচ্ছে আমার এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। আমি তো বলেছি এগুলোর নামই বলা হয় অ্যাডভার্ব অফ রিজন বা কখনো প্লেস, বাট আমি ওই লোডগুলো এখন নিতে বলতেছি না। আমার দরকার একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা এক্সটেনশন। ওকে, আমাদের তো সুযোগ দুইটাই আছে। আমরা চাইলে প্রিন্সিপাল ক্লোজের ইংলিশটা আগে লিখবো, তারপর আমরা অতিরিক্ত অংশ লিখতে পারি, অথবা আগে এক্সটেনশনটুকু লিখবো, পরে প্রিন্সিপাল ক্লোজ লিখবো। দুইভাবেই কি সম্ভব। এখন একটু আগে যে বাক্যটা সলভ করাইলাম সেখানে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত অংশটা আগে লিখেই দেখাইছি। এবার না হয় প্রিন্সিপাল ক্লোজটা আগে নিয়ে আসি, দেখি কেমন হয়। তার মানে আমার টার্গেট হচ্ছে এখন এইটুকুকে ইংলিশে অনুবাদ করা। আচ্ছা, আমি প্রথমে দেখব কোন টেন্স। যেহেতু সৃষ্টি করা হচ্ছে তার মানে কাজটা চলমান হচ্ছে, বর্তমানের চলমান, তার মানে নিঃসন্দেহে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স আমার নির্ণয় হয়ে গেল। এখন দেখার বিষয় অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আমরা নিজেরাই বুঝতেছি যে একটা কর্মসংস্থান কখনো আপনা আপনি সৃষ্টি হয় না, এটা কারো দ্বারা করা হচ্ছে, সুতরাং এটা প্যাসিভ। আপনি এছাড়াও বুঝতে পারবেন প্যাসিভ কেমন করে? আপনি ভার্বকে প্রশ্ন করেন, কে সৃষ্টি করতেছে? উত্তর আছে নেই, থাকলে সেটা কিন্তু সাবজেক্ট হইতো। তার মানে এই বাক্যে সাবজেক্ট নেই, সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট। এখন যদি প্রশ্ন করি কি সৃষ্টি করা হচ্ছে, উত্তর আছে। কি সৃষ্টি করা হচ্ছে? নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাই সেটা হলো বাক্যের কি? অবজেক্ট। আর আমি বলেছিলাম অবজেক্ট দিয়ে বাক্য শুরু হলে প্যাসিভ ভয়েস হয়, আর সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হলে অ্যাক্টিভ ভয়েস হয়। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
এবং প্যাসিভ ভয়েস। তাহলে আমার স্ট্রাকচার কি একটু আগে লিখে দিয়েছিলাম যে আগে আমাকে অবজেক্ট নিতে হবে, তারপর এম বিং, ইজ বিং, আর বিং নিতে হবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ, তাহলে আমি লিখতে পারি নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে অপরচুনিটি মানে সুযোগ আমি জানি, কিন্তু আপনি কেন অপরচুনিটির প্লুরাল ফর্ম করলেন? করলাম এই জন্য এই নতুন নতুন শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে সুযোগ একটা না, সুযোগ অনেক আছে। নতুন নতুন মানে নিউ নিউ হবে না, নিউ একবারই হবে। যে কোনো ওয়ার্ড ডাবল বাংলায় উচ্চারণ হইতে পারে, বাট ইংলিশে একবার আসবে। তাহলে নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। সুযোগের ইংলিশে আপনাকে অপরচুনিটি লিখতে হবে তা না, এখানে আপনার যে কোনো সমার্থক শব্দ লেখার অপরচুনিটি আছে। ডিসিশন ইজ ইয়ার্স, এটা কোনো বিষয় না। তাহলে আমার অবজেক্ট হয়ে গেল। অবজেক্টের পরে প্যাসিভ ভয়েস যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাকে এম বিং, ইজ বিং, আর বিং নিতে হবে। যেহেতু অপরচুনিটিস প্লুরাল নাম্বার, নিশ্চয়ই আমাকে আর বিং নিতে হবে, তো আমি নিলাম আর বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা যেন? মূল ভার্ব হলো সৃষ্টি করা। ওকে, সৃষ্টি করার ইংলিশ নরমালি আপনি চিন্তা করেন কি জানেন? ক্রিয়েট, তাই না? আপনি ক্রিয়েটই লিখেন, ক্রিয়েটের পাস্ট পার্টিসিপল হবে ক্রিয়েটেড, সৃষ্টি করা হচ্ছে। ফাইন। এখন প্যাসিভ ভয়েস করতে গেলে নরমালি আমরা যেটা করি, বাই লিখি না, যে বাই অমুক, বাই তমুক। এখানে লিখলাম না কেন? কারণ এখানে বলা নাই কার দ্বারা করা হচ্ছে, তাহলে আমরা বাই কেন লিখ? থাকলে লিখতাম। ক্লিয়ার? তার মানে আমার প্রিন্সিপাল ক্লোজ লেখা শেষ, আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট যতটুকু আমরা পাইছি সবগুলো লিখে ফেলছি। এখন আমার কাজ কি? অতিরিক্ত অংশকে লেখা। আর অতিরিক্ত অংশকে অনুবাদ করার একটাই নিয়ম ছিল, কি সেটা? যে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। ওকে ফাইন। তাহলে আমি যদি পেছন দিক থেকে অনুবাদ করি, আমার একদম পেছনের শব্দটা কি? কমিয়ে আনতে। আমরা একটু আগে শিখেছিলাম এরকম ক্রিয়ার শেষে যদি তে বিভক্তি থাকে, মানে একটা উদ্দেশ্য বুঝায় কোনো কাজে, আনতে, যাইতে, খাইতে, বাড়তে, হ্যাঁ, শুনতে, তাহলে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ দিতে হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে কমিয়ে আনতে। তাহলে আমি কি লিখতে পারি? অনেক কিছু লিখতে পারি। আমি লিখতে পারি ব্রিং ডাউন, কমিয়ে আনতে, ডাউনগ্রেড, কমিয়ে আনতে, ডিক্রিজ, কমাতে, রিডিউস, কমাতে, রিট্রিট, কমাতে। মানে আপনার যা ইচ্ছা লিখতে পারেন, কমলে হলো। আমি অবশ্যই আপনাদের যেটা খুব সহজ লাগে সেটাই দিব, রিডিউস, কমাতে। আচ্ছা, এবার কমিয়ে আনতে গেল। এবার কি কমিয়ে আনতে? দেশের বর্তমান দারিদ্র্যের হার। তাহলে আমি এক কথাই দিলাম দেশের, কান্ট্রিজ প্রেজেন্ট দারিদ্র্যের হার, মানে আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেট, এটাই আপনি এভাবে লিখতে পারতেন যে দা প্রেজেন্ট আনএমপ্লয়মেন্ট রেট অফ দা কান্ট্রি। বাট এখানে অনেকগুলো বেশি শব্দ লিখতে হয়, আমরা অল্প শব্দের থিমকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সুন্দর একটা বাক্য হলো, নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আর বিং ক্রিয়েটেড টু রিডিউস কান্ট্রিজ প্রেজেন্ট আনএমপ্লয়মেন্ট রেট। আমরা এভাবেও লিখতে পারতাম, আগে অতিরিক্ত অংশটুকু লিখতাম টু রিডিউস কান্ট্রিজ প্রেজেন্ট আনএমপ্লয়মেন্ট রেট, লিখে একটা কমা চিহ্ন দিয়ে তারপর আমরা লিখতাম নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আর বিং ক্রিয়েটেড। প্যাসিভ ভয়েস আমরা আশা করি বুঝে গেলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ দুইটাই চমৎকারভাবে বুঝে গেলেন। আসলে বিষয়টা হলো, আপনি যেদিন অনুবাদের দক্ষতা অর্জন করতে পারবেন, যেদিন আপনি গড়গড় করে যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে লিখতে পারবেন, ওই দিন আপনার ইংলিশের দুঃখ ঘুচবে, তাছাড়া জীবনে কখনো ঘুচবে না। আপনি লাখ লাখ কোটি কোটি গ্রামার রুলস জানেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি যেদিন ইংলিশ মুক্তভাবে লিখতে পারবেন, যে কোনো বাংলা মাথায় যে কোনো বাংলা ঘুরলে ওটাকে ইংলিশে লিখতে পারবেন, ওই দিন বুঝবেন হ্যাঁ আপনার ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি হলো। আদারওয়াইজ আপনি কোটি কোটি ওয়ার্ড মুখস্থ করছেন, কোটি কোটি রুলস মুখস্থ করছেন, আমি গ্যারান্টি দিচ্ছি এটা দিয়ে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। এবার আসেন আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে কি বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে দেখেন। পরের বাক্যে বলা হয়েছে, দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে অনেক খামারি এখন নতুন নতুন মুরগির খামার চালু করছে।
যা দেশের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখছে। ঠান্ডা মাথায় দেখেন, এই বাক্যের মধ্যে একটা কনজাংশন আছে যা। আমরা একটু আগে যে বাক্যগুলো ট্রান্সলেট করলাম তার থেকে এই বাক্যটা একটু কিন্তু লং। যখন আপনারা এরকম কোনো লং সেন্টেন্স পাবেন সেক্ষেত্রে আপনি পুরো বাক্যটাকে দুমড়ে মুচড়ে একবারে অনুবাদ করার চেষ্টা করবেন না, বরং আপনি বাক্যটাকে সেকশন দিবেন। আমরা যখন বড় কোনো গাছ কাটতে যাই আমরা কি করি? আমরা আগে বাক্যটাকে সেকশন দেই। কোথায় সেকশন দিব আমরা? সেকশন দেওয়া মানে কি? ভাগ করা। এখন প্রশ্ন হলো যে আমরা কোথায় ভাগ করব? যেখানে যেখানে আপনি কনজাংশন পাবেন সেখানে গিয়ে একটা সেকশন দিবেন। তাহলে যা একটা কনজাংশন, তার মানে আমি বুঝে গেলাম যে আমার এখানে দুইটা বাক্য, এই যে দেশ থেকে শুরু করে এই চালু করছে পর্যন্ত একটা বাক্য, আর যা থেকে শুরু করে ভূমিকা রাখছে পর্যন্ত আরেকটা বাক্য। আমি এখন রিল্যাক্স মুডে প্রথম বাক্যটা নিয়ে কাজ করব। প্রথম বাক্য যখন শেষ হবে তারপর আমি দ্বিতীয় বাক্যে যাব, মাঝখানে শুধু একটা কনজাংশন যুক্ত হবে। এই তো ফাইন। তার মানে আমার এখন ধ্যান জ্ঞান গবেষণা কোথায়? দেশ থেকে করছে পর্যন্ত এইটুকুর মধ্যে। সবার আগে আমি কি খুঁজবো? সবার আগে আমি খুঁজবো কোনটা প্রিন্সিপাল ক্লোজ আর কোনটা অতিরিক্ত অংশ। কেমন করে বুঝবো? বাক্যের যে অংশটুকু কমপ্লিট অর্থ প্রকাশ করে সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আর যেটা ইনকমপ্লিট সেটা অতিরিক্ত অংশ। দেখেন, অনেক খামারি এখন নতুন নতুন মুরগির খামার চালু করছে, মানে করতেছে। যদি বলতো চালু করেছে তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট হইতো। এখানে চালু করছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমার প্রিন্সিপাল ক্লোজ। আর দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে এটা আমার অতিরিক্ত অংশ। কেন? কারণ এটা ইনকমপ্লিট। এখন আমরা কোনটা ট্রান্সলেট করব আগে? তোমার ইচ্ছা। যেহেতু অতিরিক্ত অংশ আগে আছে, তুমি অতিরিক্ত অংশটাকে আগে নিতে পারো। ওকে ফাইন। তাহলে কোন দিক থেকে লিখবো যেন? পেছন দিক থেকে লিখবো। আবার পেছনের পার্টটা কি? মেটাতে। ওই যে তে মানে টু। আচ্ছা, এবার মেটানোর ইংলিশ কি? অনেক কিছু। ফুলফিল লিখতে মন চাচ্ছে, ওকে ফাইন, ফুলফিল লিখতেই পারো। মিট মিট লিখতে পারি, মানে মেটানো হলেই হলো। টু মিট, মেটাতে। এবার চাহিদা, আমি চাহিদার ইংলিশই লিখবো ডিমান্ড, কিন্তু চাহিদার সামনে একটা বিশেষণ আছে যে কিসের চাহিদা? আমিষের চাহিদা। তাহলে আমি এক কথায় লিখতে পারি যে টু মিট দ্য মিট ডিমান্ড, অথবা নিউট্রিশন ডিমান্ড। নিউট্রিশন বলতে শুধু পুষ্টি না, আমিষকেও বোঝাবে। তাহলে আমি লিখতে পারি টু মিট দ্য, খেয়াল করেন, নিউট্রিশন ডিমান্ড, আমিষের চাহিদা মেটাতে। ওকে, তাহলে আমার পেছন দিক থেকে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, আমার পেছন দিক থেকে লিখলাম। এবার আমিষের আগের শব্দটা কি? র। র এর ইংলিশ হচ্ছে অব। অব, এখানে অব। তবে ওই যে বললাম রাইটিং কোনো সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ না। আমরা কিন্তু এখানে র এর ইংলিশ অব না দিয়ে আমরা চাইলে এখানে ফরও লিখতে পারি। কেন ফর লিখতে পারি? কারণ ওই যে আমরা জানি যে আমার থিমকে অনুবাদ করা আমার কাজ, ওয়ার্ডকে অনুবাদ করা আমার কাজ না। যেহেতু দেশের মানুষের জন্য চাহিদা, সেই হিসেবে আমি এখানে কিন্তু ফরও লিখতে পারি। আচ্ছা, তো লিখলাম অব। এবার দেশের মানুষ, তাহলে পিপল অফ দ্য কান্ট্রি, ওইটাই আমি সংক্ষেপে লিখলাম কান্ট্রিজ পিপল। ব্যাস, আমার অতিরিক্ত অংশটুকু হয়ে গেল, আমি এটা কমা চিহ্ন দিলাম। তাহলে কি লিখছি? টু মিট দ্য নিউট্রিশন ডিমান্ড অফ কান্ট্রিজ পিপল। ওকে, দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে। এবার আমার প্রিন্সিপাল ক্লোজের যাত্রা শুরু। তাহলে আমার প্রথমে কি লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। আর এগুলো খুঁজে বের করতে গেলে আগে ভার্ব ধরতে হয়। কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্ট অবজেক্ট সব আসে। তাহলে আমার এখানে ভার্ব কোনটা? আমার এখানে ভার্ব হলো চালু করছে, এটা আমার ভার্ব। কি চালু করছে? নতুন নতুন মুরগির খামার, এই অংশটুকু আমার অবজেক্ট। কে চালু করছে? অনেক খামারি, এটা হলো আমার সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। সরি। এবার আসেন অনেক খামারি, তাহলে আমি লিখলাম মেনি খামারি। এখন আমরা সবাই জানি ফার্ম মানে খামার। খামারি কি?
খামারির জন্য আপনি ফার্ম ওনার লিখতে হবে না, আপনি ফার্মার্স লিখবেন। এই কি বলে, ফার্মার্স মানে তো কৃষক, ফার্মার্স মানে কৃষক, ফার্মার্স মানে খামারি। তাহলে আমি লিখে ফেললাম মেনি ফার্মার্স বা ফার্ম ওনার্স লিখতে পারেন। আচ্ছা, সেই ফার্ম বানান FIRM। আচ্ছা, তো আমার সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব, ভার্ব কি চালু করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে অ্যামিজারের আর হবে। এবার চালু করার ইংলিশ কি, অনেক কিছু হতে পারে, কিছু না হলে তো স্টার্ট লিখতে পারবেন না। ওকে, স্টার্টিং, বিগিনিং, লঞ্চিং, সেটিং আপ, ইন্ট্রোডিউসিং, যা ইচ্ছা লিখেন, চালু হলেই হলো। তো আমি লিখলাম ইন্ট্রোডিউসিং, চালু করছে। ওকে, আপনি লিখতে যাচ্ছেন ওপেনিং, ওকে লিখেন ওপেনিং, মানে যা ইচ্ছা লিখবেন, চালু করলেই হলো। এখন অবজেক্ট দরকার, কি, নতুন নতুন মুরগির খামার। ওই যে বলছি নতুন নতুন ওয়ার্ডটা দুইবার হইতে পারে, বাট ইংলিশ কিন্তু হবে কয়বার, একবার। মেয়েটি নাচতে নাচতে আমার কাছে আসলো, এই যে নাচতে নাচতে, এর জন্য আপনার কিন্তু দুইবার ইংলিশ লেখা যাবে না, আমি জাস্ট একবার লিখবো, দ্য গার্ল কেম টু মি ডান্সিং। ডান্সিং লিখবো আমি লিখবো না যে ডান্সিং অ্যান্ড ডান্সিং, এভাবে আমাকে লেখা যাবে না। তো বাংলা ওয়ার্ড দুইবার হলো, ইংলিশ হবে একবার। তাহলে আমি কি লিখবো, নিউ। এবার মুরগির খামার, তাহলে আমি লিখতে পারি কি, পোল্ট্রি, পোল্ট্রি ফার্ম। যেহেতু নতুন নতুন, তার মানে একটা খামার না, অনেক খামার, তাহলে ফার্মস। তাহলে আমার কি হলো, টু মিট দা, তাহলে আমার ফার্মার হচ্ছে খামারি আর ফার্ম হলো খামার। আর যদি বলি FIRM ফার্ম, ওই ফার্ম মানে খামার না, ওই ফার্ম হচ্ছে দৃঢ় বা শক্তিশালী। তাহলে টু মিট দ্য নিউট্রিশন ডিমান্ড অফ কান্ট্রিজ পিপল, মেনি ফার্মার্স আর ইন্ট্রোডিউসিং বা ওপেনিং নিউ পোল্ট্রি ফার্মস। ব্যাস, আমার কিন্তু প্রথম বাক্যটা চমৎকার ভাবে হয়ে গেল। ওকে, এইবার দেখেন কি বলেছে, এইবার বলেছে যে যা দেশের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখছে। ওকে ফাইন, আমি এত জটিল ঝামেলায় যাবই না, আমি আগে ভার্ব খুঁজবো। এই বাক্যের ভার্ব কোনটা, ভার্ব হলো রাখছে বা ভূমিকা রাখছে। আচ্ছা, তাহলে এখানে আমার রাখছেটা হলো ভার্ব, কি রাখছে, ভূমিকা রাখতেছে, ভূমিকাটা হলো অবজেক্ট। খেয়াল করে যান, রাখছে হলো ভার্ব আর ভূমিকা হচ্ছে অবজেক্ট। এখন আসেন, কে ভূমিকা রাখতেছে, কে, উত্তর হলো যা। আপনি কি বলবেন, মুরগির খামার, হ্যাঁ মুরগির খামারই, বাট আমি তো ওই দিকে আর তাকাবো না, আমার তো এখন রেস হচ্ছে এই যা থেকে রাখছে পর্যন্ত, এইটুকুর মধ্যে আমাকে কাজ করতে হবে। তাহলে এইটুকুর মধ্যে আমার ভার্ব কোনটা, রাখছে, কি রাখছে, ভূমিকা অবজেক্ট, কে রাখছে, যা, যাটাই এখানে সাবজেক্ট। ওকে, আর বাকিগুলো কি, বাকিগুলো অতিরিক্ত অংশ, ওটা নিয়ে আমরা পরে ভাববো। জাস্ট লুক অ্যাট মি, সেন্টেন্স বড় হলো, আমি কিন্তু এটা নিয়ে মোটেও চিন্তিত না, আমি আমার কাজ করব আগে, আমি সাবজেক্ট নিব, ভার্ব নিব, অবজেক্ট নিব, বাকিগুলো নিয়ে আমি পরে ভাববো। কারণ বাকিগুলো নিয়ে এখন ভেবে আমার লাভ কি, আমি জাস্ট বাকিগুলো নিয়ে এখন ভাবলে আমি এখন হতাশাগ্রস্ত হতে পারি, আমি এগুলো ভাববো না। তো এখন আমার সাবজেক্ট দরকার যা। এখন মনে রাখবেন, যায়ের ইংলিশ দুইটা, যায়ের ইংলিশ হুইচ, আবার যায়ের ইংলিশ দ্যাট, দুটোই। পার্থক্য হলো হুইচটা সাবজেক্টের কাজ করে নরমালি, আর দ্যাট নরমালি অবজেক্টের কাজ করে, সাংবিধানিক নিয়ম না, নরমালি করে। তাহলে যেহেতু আমার এখানে যাটা সাবজেক্ট, সুতরাং আমার দ্যাট না, আমাকে নিতে হবে হুইচ। তো আমি নিলাম যে হুইচ। ওকে, যা। এখন আমার একটা ভার্ব দরকার। ওকে ফাইন, তাহলে আমি ভার্ব নিব। আমার ভার্ব কোনটা, ভার্ব হলো রাখছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন প্রশ্ন হলো, আমি হুইচের সাথে ইজ নিব নাকি আমি আর নিব। এটার জন্য ডিপেন্ড করবে হুইচের অ্যান্টিসিডেন্টের উপর। অর্থাৎ হুইচ বলতে আমি কাকে বুঝাচ্ছি, হুইচ বলতে আমি কৃষকদেরকে বুঝাচ্ছি, নাকি হুইচ বলতে আমি নতুন নতুন খামারকে বুঝাচ্ছি, হুইচ বলতে আমি নতুন নতুন খামারকে বুঝাচ্ছি। এই জন্য হুইচ বলতে যে নাউনটাকে বুঝাচ্ছে, সেই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট।
রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন ওইটাই হলো কার অ্যান্টিসিডেন্ট, ওই অ্যান্টিসিডেন্টের উপর ভিত্তি করে আমাকে ভার্ব বসাতে হবে। যদি তাই হয় তাহলে ফার্মস তো প্লুরাল নাম্বার, তার মানে আমার ইজ লেখা যাবে না, আমাকে লিখতে হবে আর। সুতরাং আমার সঠিক উত্তর হবে হুইচ আর। ওকে, এবার রাখছে, রাখার ইংলিশ কি? কিপ। কিপ থেকে আমি কিপিং লিখতে পারি। ওকে, আমি কিপিং না লিখে আবার প্লে থেকে প্লেইং লিখতে পারি। ওমা, কেন? প্লে মানে তো খেলা করা। আসলে এই ভূমিকা রাখা, এই রাখাটাও প্লে করা, রোল প্লে করা বলে না, সেজন্য প্লেইং ওয়ার্ডটা পারফেক্ট হয়। তো দিলাম প্লেইং। রাখছে, কি রাখছে? ভূমিকা। ভূমিকার ইংলিশ কি? রোল। এখন আমার এখানে লেখা আছে শুধু ভূমিকা, কিন্তু আমি যদি আগ বাড়িয়ে লিখি গুরুত্বপূর্ণ ভূমিকা, এতে ক্ষতি হবে না, বরং লাভই হবে। কেন? তাই বৈদেশিক মুদ্রা আয় করা মানে কি সাধারণ ভূমিকা? না, গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে আপনি যখনই ফোকাস রাইটিং এ যাবেন বা এসে রাইটিং এ যাবেন, এরকম আপনাকে ওয়ার্ড দিয়ে সেন্টেন্সের সৌন্দর্য বাড়াতে হবে। আপনি চাইলেই লিখতে পারেন হুইচ আর প্লেইং সিগনিফিক্যান্ট রোল, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। আচ্ছা, আপনি যদি সিগনিফিক্যান্ট না লিখতে চান কোনো সমস্যা নাই, আপনি শুধু লিখবেন রোল। রোলটা এখানে কমন নাউন, তাই এটাকে প্লুরাল নাম্বার করতে হবে, কিংবা এর সামনে একটা আর্টিকেল দিতে হবে। আমাকে লিখতে হবে হুইচ আর প্লেইং এ সিগনিফিক্যান্ট রোল, অথবা হুইচ আর প্লেইং সিগনিফিক্যান্ট রোলস। কমন নাউনগুলোকে প্লুরাল করতে হয়, কিংবা উপযুক্ত ডিটারমিনার প্রয়োগ করতে হয়, একা একা বসানো হয় না নরমালি। যাই হোক, আমার সাবজেক্ট হলো হুইচ, ভার্ব আর প্লেইং, অবজেক্ট ভূমিকা, সিগনিফিক্যান্ট রোল। আমার যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু লেখা শেষ, এখন সময় এসে গেছে আমার অতিরিক্ত অংশটুকু লেখার। আর আমরা জানি যে অতিরিক্ত অংশ কিভাবে লিখতে হয়। অতিরিক্ত অংশ লেখার একটাই নিয়ম, যে পেছন দিক থেকে লিখব। ওকে, তাহলে আমার অতিরিক্ত অংশ কোনটা? দেশের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়, এই পুরোটাই। ফাইন, আমি পেছন দিক থেকে লিখব। তাহলে পেছনটা কি? যে বৈদেশিক মুদ্রা আয়। আয় এ মানে আয় করতে। যখনই দেখবেন ক্রিয়ার সাথে এরকম এ আছে অথবা তে আছে, আপনি বুঝে নেবেন এটা ইনফিনিটিভ করতে হবে। বৈদেশিক মুদ্রা আয় মানে বৈদেশিক মুদ্রা আয় করতে, এটা বুঝে নিতে হবে। কেমন করে বুঝে নিব? কিছুদিন ক্লাস করলেই বুঝে যাবে, ন্যাচারালি বুঝতে হবে। তাহলে টু আর্ন। আচ্ছা, এখানে কেউ চাইলে ইন আর্নিং এভাবে লিখতে পারতো, অনেকভাবে লেখা যেতে পারে। টু আর্ন বৈদেশিক আয় করতে। এবার আয়ের আগের শব্দটা কি? বৈদেশিক মুদ্রা। তাহলে আমি লিখব ফরেন কারেন্সি। ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা আয়। খেয়াল করে যান। ওকে, এবার পাশাপাশি। পাশাপাশি, শুধু পাশে বুঝালে বিসাইড, আর পাশাপাশি মানে বিসাইডস। তাহলে আমাকে লিখতে হবে বিসাইডস, পাশাপাশি। ওকে, কিসের পাশাপাশি? যে মেটানোর পাশাপাশি। আচ্ছা, তাহলে মেটানোর ইংলিশ একটু আগে কি লিখছিলাম? মিট। তো আমি মিট লিখব, কিন্তু বিসাইডস যেহেতু একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে তো ভার্বের সাথে আইএনজি করতে হয়। শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু ছাড়া অন্য সব প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। তার মানে মিটিং, মেটানোর পাশাপাশি। এবার কি মেটাবে? দেশের আমিষের চাহিদা। তাহলে আমি লিখব এক কথায় যে কান্ট্রিজ, দেশের নিউট্রিশন নিড অথবা ডিমান্ড। সুন্দর একটা বাক্য হয়ে গেল। To meet the nutrition demand of country's people, many farmers are introducing or opening new poultry farms, which are playing significant roles to earn foreign currency besides meeting country's nutrition demand. সুতরাং প্রথম দেখায় এই বাক্যকে যতটা ভয়ানক মনে হয়েছিল, প্রথম দেখায় এই বাক্যকে যতটা কঠিন নির্দয় মনে হয়েছিল, আসলে কিন্তু এই বাক্যটা এত নির্দয় না, এত কঠিনও না। সুন্দরভাবে হয়ে গেল। শুধু আমাকে ভেঙে ভেঙে লিখতে হয়েছে, ধৈর্য সহকারে লিখতে হয়েছে। আশা করি আমরা এই বাক্যটাও বুঝে গেলাম। ওকে, এবার আমরা পরের বাক্যে চলে যাব।
সত্যি বলছি, একটা কথা মন থেকে বলি, আমার একটা প্ল্যান আছে। আমার এই প্ল্যানটা আজকে না, অনেক দিন থেকে আমি আসলে মন থেকে চাই যে আমার অনলাইন ব্যাচগুলোতে এমন কিছু স্টুডেন্ট যুক্ত হবে যারা শেখার জন্য আসবে, শুধু যে আমি শিখতে চাই। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, বেশিরভাগ যারা আসে তাদের প্রথম টার্গেট আমি পাস করতে চাই পরীক্ষায়, হয় না। এই জন্য ভাই, তোমার পরীক্ষার হিসাব অনেক পরে, তোমাকে আগে শিখতে হবে, এমন ভাবে শিখতে হবে যেন তুমি কাউকে শেখাতে পারো। তাহলে দেখবা পরীক্ষার সিলেবাস নিয়ে তোমাকে ভাবতেই হবে না। সো যারা আমার এই নতুন ব্যাচে যুক্ত হতে যাচ্ছ সামনে আবার, কিংবা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে, তোমাদের সবার কাছে আমার প্রত্যাশা, একটা রিকোয়েস্টই থাকবে, তোমরা একটু তৃপ্তি মতো শেখো। আগে শেখো, এমন ভাবে শেখো যেন কাউকে শেখাতে পারো। আমাদের দেশে কিন্তু ইংলিশ টিচারের খুব অভাব আছে, খুবই অভাব। এই যে আমি টুকটাক করে যা পড়াই, আমার মতো এরকম টুকটাক করে পড়ানোর মতো শিক্ষকই অনেক নাই। আমি দাবি করি না আমি সুপার ডুপার টিচার, আমি মোটামুটি যতটুকু পারি পড়াই আমার সাধ্য মতো, বাট এরকম টিচারও কম, পাওয়াই যায় না। এর কারণ কি? কারণ ওই যে একটাই, সবাই শুধু রুলসে বিশ্বাসী। আমার কথা হলো ভাই, জীবন ছোট, সংক্ষিপ্ত, তোমাকে এত রুলস নিতে হবে কেন? দেখেন তো আমরা কয়টা স্ট্রাকচার মুখস্থ করছি, ওই একটা স্ট্রাকচার দিয়েই কিন্তু চলছে। তাও আবার কোন স্ট্রাকচার? যেগুলো ছোটবেলা থেকে শিখে আসছেন, টেন্সের ব্যবহার। তাই এত পেইন, এত লোড জীবনে নেওয়া যাবে না। জীবন ছোট, এটাকে উপভোগ করতে হবে। এবার আসেন কি বলেছে, দেশের ক্রমবর্ধমান মানুষের খাদ্য চাহিদা মেটানোর লক্ষ্যে ধানের উৎপাদন বৃদ্ধি করতে পল্লী কৃষকদেরকে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ সরবরাহ করা হয়েছে। খুব সুন্দর একটা বাক্য। তাহলে এইখানে আমরা এটা অনুবাদ করার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এবার চিনে আসব। আমাদের সময় এসেছে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানার, কারণ এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা কেমন করে বুঝবো যে ঘটনাটা সদ্য ঘটেছে? এটাই প্রেজেন্ট পারফেক্ট, ভালো কথা। বাট আপনারা মনে রাখবেন, যখনই দেখবেন ক্রিয়ার শেষে আসি অথবা আসো অথবা আসে বা আসেন, এগুলো যুক্ত থাকবে, আমরা ধরে নেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর যদি সেই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে আমরা আগে সাবজেক্ট নিব, তারপরে আমরা হ্যাভ বা হ্যাজ নিব, এরপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে তারপর বাকি অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে আমরা দিয়ে দিব। আর যদি প্যাসিভ ভয়েসে হয়, তাহলে আগে আমরা অবজেক্ট নিব, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে আপনাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিতে হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আরেকবার বলি, যখন কোনো ঘটনা দেখে মনে হবে ঘটনাটা সদ্য ঘটে গেছে, অনেক অতীত যে হয়েছে তা না, সদ্য ঘটেছে। মাঝে মাঝেই কিন্তু আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স দুইটাই আপনার কাছে এক মনে হয়ে যেতে পারে। আসলে এতে অবাক হওয়ার কিছু নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স একই রকম অনেকটা হয়ে যায়। আমি যদি বলি 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লেখা যাবে, আবার এটা পাস্ট ইনডেফিনিট টেন্সেও লেখা যাবে, দুভাবেই সম্ভব। তো আমরা এই জন্য মনে রাখবো সচরাচর এভাবে, যে যখন দেখব ক্রিয়ার সাথে আসো, আসি, আসে এরকম যুক্ত থাকবে, তখন আমরা বুঝে নিব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, যখন আমার বোঝা হয়ে গেল যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আমি স্ট্রাকচারে যাব। স্ট্রাকচারে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে অ্যাক্টিভ ভয়েস কিনা প্যাসিভ ভয়েস সেটা আমাকে বুঝতে হবে। যখন আমরা দেখব যে বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তখন আমরা বুঝে নেব সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি আমরা দেখি না বাক্যটা অবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তখন আমরা বুঝে নেব সেটা হলো প্যাসিভ ভয়েস। অথবা কাজটা যদি কারো দ্বারা সম্ভব বা সম্পন্ন হয়, তখন আমরা বুঝে নেব সেটা প্যাসিভ ভয়েস। ওকে, ফাইন। এভাবে যখন আপনার অ্যাক্টিভ প্যাসিভও বোঝা হয়ে গেল, তারপর আপনি স্ট্রাকচারে আসবেন। হ্যাঁ, যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমি ইংলিশে লিখব সাবজেক্ট প্লাস
হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আমি আগে অবজেক্ট নিব, তারপরে আমি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিব, এরপরে আমি কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিব। এই যে এত সুন্দর করে এত সহজ করে বুঝাচ্ছি, এরপরও না বুঝার মানে হলো আপনার হয় ভীষণ দুর্বলতা আছে ইংলিশে, অথবা আপনার মনোযোগ কম। আচ্ছা, তাহলে এখন আসি আমরা এই বাক্যে। দেশের ক্রমবর্ধমান মানুষের খাদ্য চাহিদা মেটানোর লক্ষ্যে ধানের উৎপাদন বৃদ্ধি করতে, দেখেন এটা কমা চিহ্ন আছে কিন্তু, এবং কমা চিহ্ন যে অংশটুকু আছে দেখেন, এই অংশটুকু যদি আমরা আলাদা করে একটা বাক্য করি, এটা কিন্তু অর্থের দিক থেকে পরিপূর্ণ কোনো বাক্য হয় না। তার মানে এটা ক্লোজ না, প্রিন্সিপাল ক্লোজ না, এটা ফ্রেজ, এটা একটা অতিরিক্ত অংশ। এটা অনুবাদ করা তো খুব মজার, জাস্ট পেছন দিক থেকে লিখলেই হয়ে যায়। চলেন এবার আমরা কোনো কিছু না ভেবে অতিরিক্ত অংশ অনুবাদ করা তো আমরা জানি, ওইটা আগে ট্রান্সলেট করে ফেলি, তারপরে কোন টেন্স কি সমাচার পরে দেখা যাবে। তাহলে আমার পেছন থেকে লিখতে গেলে পেছনে কি আছে বলেন, বৃদ্ধি করতে, তে। তো তের ইংলিশটা আমি লিখে দিলাম টু, তের ইংলিশটা আমি দিলাম টু, টু। ওকে, এবার বৃদ্ধি করার ইংলিশ কি, গ্রো অথবা রেইজ অথবা ইনক্রিজ ইত্যাদি। তাহলে আমি লিখলাম টু রেইজ অথবা টু গ্রো, বৃদ্ধি করতে বা টু বুস্ট ইত্যাদি। এবার কি বৃদ্ধি করতে, ধানের উৎপাদন, তাহলে আমি লিখতে পারি দ্য প্রোডাকশন অফ পেডি, অথবা এক কথায় পেডি প্রোডাকশন, ধানের উৎপাদন। ওকে, এবার লক্ষ্যে, লক্ষ্যে মানে হলো ইন অর্ডার টু, লক্ষ্যে আপনি শুধু টু দিলেও হবে, শুধু টু দিয়েও লক্ষ্য বোঝায়, তাহলে ইন অর্ডার টু, লক্ষ্যে। ওকে, এবার আসি আমরা কিসের লক্ষ্যে, মেটানো। ওই যে মেটানোর ইংলিশ কি দিয়েছিলাম, মিট, তো দিলাম মিট, মেটানোর লক্ষ্যে। কি মেটাবে, আচ্ছা খাদ্য চাহিদা। ও, তাহলে আমি লিখলাম দা ফুড ডিমান্ড। আচ্ছা দা কেন দিলাম, ওই যে নির্দিষ্ট করে বলছে ক্রমবর্ধমান মানুষের চাহিদা, তাই দা দিলাম, দা ফুড ডিমান্ড, খাদ্য চাহিদা। এবার এই যে র, এই র এর জন্য অব অথবা আমি ফরও দিতে পারি। এবার কার, দেশের ক্রমবর্ধমান মানুষের, তাহলে আগে ক্রমবর্ধমান মানুষ, আচ্ছা অফ দা ইনক্রিজিং পিপল, ক্রমবর্ধমান মানে যা বেড়েই চলছে, ইনক্রিজিং পিপল। এবার কিসের, দেশের, ও তাহলে অফ কান্ট্রি বা অফ দ্য কান্ট্রি। আমরা চাইলে এতগুলো কথা না বলে এক কথায় বলতে পারতাম যে ইন অর্ডার টু মিট কান্ট্রিজ ইনক্রিজিং ফুড ডিমান্ড। কি বলছি, কান্ট্রিজ ইনক্রিজিং ফুড ডিমান্ড, তাহলে কি পিপল বাদ যাবে, দিতেই পারেন। কান্ট্রিজ ইনক্রিজিং ফুড ডিমান্ড মানেই তো হলো দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা, খাদ্য চাহিদা তো ক্রমবর্ধমান মানুষেরই হবে। তার মানে কি, তার মানে আপনি চাইলে মাঝে মাঝে দুই চারটা ওয়ার্ডকে বাদ দিয়ে যদি থিমটাকে সুন্দর করে লিখতে পারেন, তাহলে সেই শব্দ বাদ দেয়া হালাল, জায়েজ, মাঝে মাঝে সুন্নত হয়ে যায় যদি থিম সুন্দর হয়। কিন্তু এমন যদি হয় যে একটা ওয়ার্ডকে বাদ দেওয়ার কারণে আমার মেইন থিম নষ্ট হয়ে যাচ্ছে, খবরদার, তখন কিন্তু বাদ দেয়া যাবে না। আচ্ছা, to raise but to grow paddy production in order to meet the food demand of the increasing people of the country, আমার প্রিন্সিপাল অতিরিক্ত অংশটুকু হয়ে গেল। এবার আমি একটা কমা চিহ্ন দিলাম, এখন আমি প্রিন্সিপাল ক্লোজটা লিখতে যাব। তো প্রিন্সিপাল ক্লোজ লেখার নিয়ম কি, আগে ভার্ব খুঁজতে হয়, তাহলে ভার্ব কোনটা, সরবরাহ করা হয়েছে। আচ্ছা এটা ভার্ব, তাহলে কে সরবরাহ করেছে, প্রশ্ন করেন কে সরবরাহ করেছে, দেখেন সারাদিন চিৎকার করেন কে সরবরাহ করেছে, কোনো উত্তর নাই, তার মানে সাবজেক্ট নাই। ওকে, কি সরবরাহ করা হয়েছে, কি সরবরাহ করা হয়েছে, বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ। আচ্ছা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, যেন অবজেক্ট পাওয়া যায়, তার মানে আমি এটা একটা অবজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, কাকে সরবরাহ করা হয়েছে, কাকে সরবরাহ করা হয়েছে, উত্তর হলো পল্লী অঞ্চলের কৃষকদেরকে বা পল্লী কৃষকদেরকে, তার মানে এটাও একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট হয়ে গেল কয়টা, দুইটা, হতেই পারে। তার মানে আমরা বুঝলাম যে এখানে সাবজেক্ট নেই, মানে ভাই এটা প্যাসিভ ভয়েস।
তাহলে প্যাসিভ ভয়েস। ওকে, এবার কোন টেন্স? ওই যে সরবরাহ করা হয়েছে, ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ও আচ্ছা, যেহেতু প্যাসিভ ভয়েস অবজেক্ট দিয়ে শুরু, তার মানে আমাকে এই যে নিচের স্ট্রাকচারটা প্রয়োগ করতে হবে, আগে অবজেক্ট নিতে হবে। কিন্তু আমার তো অবজেক্ট দুইটা। ঠিক আছে, তুমি যে কোনো একটা আগে নাও, তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। আচ্ছা, আমার যেহেতু প্রথম অবজেক্টটা আছে, আমি প্রথমটাই নেই। ওকে, তাহলে আমি এটাও নিতে পারতাম শুরুতে, আমি ওটা নিচ্ছি। ওকে, পল্লী কৃষকদেরকে, তার মানে আমি কি লিখবো, যে ভিলেজ বা রুরাল ফার্মার্স। ওকে ফাইন, পল্লী কৃষকদেরকে আমি লিখে দিলাম। আচ্ছা, অবজেক্ট নিলাম। অবজেক্টের পরে প্যাসিভ ভয়েস মানে কি, অবজেক্টের পরে আরো একটা অবজেক্ট নিতে বলছে না, অবজেক্টের পরে তোমাকে আগে হ্যাভ বিন বা হ্যাজ বিন নিতে হবে। আচ্ছা, তাহলে আমি যেহেতু রুরাল ফার্মার্স প্লুরাল নাম্বার, তাহলে আমি হ্যাভ বিন নিব। ওকে, আমি নিলাম হ্যাভ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে, এই যে V3। তাহলে মূল ভার্ব কোনটা? মূল ভার্ব কোনটা? সরবরাহ করা। আচ্ছা, সরবরাহ করার ইংলিশ কি? সাপ্লাই। সরবরাহ করার ইংলিশ কি? প্রোভাইড। অথবা আমি যদি লিখি গিভ, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে তুমি যাই লিখো তোমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। গিভ দিলে গিভেন, প্রোভাইড দিলে প্রোভাইডেড, সাপ্লাই দিলে সাপ্লাইড। তো আমি দিলাম প্রোভাইডেড। সরবরাহ করা হয়েছে। ওকে ফাইন, এখন আসি কি সরবরাহ করা হয়েছে, অথবা সাপ্লাই দেয়া হয়েছে। কি সরবরাহ করা হয়েছে? উত্তর হলো বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ। প্রোভাইডের পরে উইথ লিখলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। তাহলে আমি এখন এই অবজেক্টটা লিখে দিব। ওকে, বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ। আসলে এখানে বীজ পেছন দিক থেকে লিখতাম আমি, যখনই কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ হয় তাকেই পেছন দিক থেকে লিখতে হয়। কিন্তু সমস্যা আছে ভাই, সমস্যা হলো এখানে বীজ শব্দটা হলো নাউন, আর এর সামনে ধান, উচ্চ ফলনশীল, বিভিন্ন জাত, এগুলো সবই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো আগে রাখতে হবে, এই জন্য আমাকে এখানে আগে লিখতে হবে বিভিন্ন জাতের। ওকে, তাহলে আমি লিখবো যে ভ্যারিয়াস, বিভিন্ন জাত। কত কিছু লেখা যেতে পারে, আমি ভ্যারিয়েন্টস লিখতে পারি। ভ্যারিয়েন্ট বললো জাত বোঝায়, ভ্যারিয়াস, ভ্যারিয়েন্ট। শুনতে অড লাগতেছে, তাই তো? এভাবেও তো চিন্তা করতে পারেন যে এটা এক ধরনের অ্যালিটারেশনের প্রয়োগ হয়েছে, অনুপ্রাস, একই রকম লেটার দিয়ে শুরু, খারাপ কি? ভ্যারিয়াস, ভ্যারিয়েন্ট। আচ্ছা আচ্ছা, এবার ভ্যারিয়াস ভ্যারিয়েন্টস অফ, অফ কিসের জাত? উচ্চ ফলনশীল ধানের বীজ। ও আচ্ছা, তাহলে আমি লিখবো কি হাইব্রিড অথবা হাই প্রোডাক্টিভ প্যাডি সিড। আমি সিডটাকে সিডস করে দিলাম, কেন? হরেক রকম জাত, হরেক রকম বীজ, তাই। তাহলে আমাকে ভ্যারিয়েন্টস প্লুরাল করতে হবে। ভ্যারিয়াস ভ্যারিয়েন্টস অফ হাইব্রিড প্যাডি সিডস। মজার বিষয় কি জানেন, আমি এখানে জাতের ইংলিশটা যদি এটা বাদ দেই, তাহলে আমার এই ফ্রেজটা আরো স্মার্ট হবে। আমি কি লিখতে পারি জানেন? কাইন্ড লিখতে পারি। এই কি বলে, কাইন্ড মানে তো ধরন, যা জাত তাই তো ধরন। আমি নির্দ্বিধায় লিখতে পারি ভেরিয়াস কাইন্ডস অফ হাইব্রিড প্যাডি সিডস। আরো কি করতে পারি জানেন? অপও বাদ দিতে পারি, এটাও বাদ দিতে পারি। আমি শুধু বলবো ভেরিয়াস হাইব্রিড প্যাডি সিডস। বিভিন্ন ধানের বীজ মানে বিভিন্ন জাতের ধানের বীজ। হয়ে গেল। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। আমার বাক্যটা হলো, to grow paddy production in order to meet the food demand of the increasing people of the country, rural farmers have been provided various variants of hybrid paddy seeds. আমরা চাইলে এটা এইভাবেও লিখতে পারতাম যে various kinds of hybrid paddy seeds have been provided to rural farmers। এই অবজেক্টটাকে আমরা শেষে আনতে পারতাম, সম্ভব। মজা মজা, অনেক মজা। শুধু একটু ধৈর্য লাগবে, একটু লেগে থাকতে হবে। কখনোই কল্পনা করা যাবে না যে আমি ফ্রি হ্যান্ড রাইটিং 2 ক্লাসে শিখে ফেলবো। স্যার আমার আগামী মাসে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা আছে স্যার, স্যার আগামী মাসে আমার বিসিএস রিটেন পরীক্ষা, আমি কি করব? এদেরকে শেখানো খুব কঠিন। শুধু পরীক্ষার, হ্যাঁ ভ্যারিয়াস ভ্যারাইটিসও লেখা যেতে পারে, শুধু পরীক্ষার চিন্তা করে আসলে কিছু শেখা যায় না। আপনাকে আগে ভাবতে হবে যে আমি শিখতে চাই, আমি এমন ভাবে শিখতে চাই আমি যেন কাউকে শেখাতে পারি।
এই থিঙ্কিং যখন আপনার মাথায় আসবে তখন আপনাকে অনেক কিছু শেখানো সম্ভব, আপনি নিজেও অনেক কিছু শিখতে পারবেন, স্বাভাবিক। আচ্ছা, তাহলে এইবার আমরা পরের বাক্যে চলে যাব। বিপুল সংখ্যক আধুনিক অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও তারা সাধারণ মানুষের কাছে পরাজিত হয়েছে। ওকে, ফাইন। এখানে দুইটা অংশ আছে বাক্যে। একটা হলো বিপুল সংখ্যক আধুনিক অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও। দেখেন, এটা কিন্তু অর্থের দিক থেকে কোনো কমপ্লিট পার্ট না। তার মানে বুঝতেই পারছেন, দিস ইজ নট প্রিন্সিপাল ক্লোজ, বরং এটা হচ্ছে এক্সটেনশন বা আমার বাড়তি অংশ। তাহলে হোয়ার ইজ দ্য প্রিন্সিপাল ক্লোজ? দ্য প্রিন্সিপাল ক্লোজ ইজ হিয়ার, তারা সাধারণ মানুষদের কাছে পরাজিত হয়েছে। ওকে, ফাইন। তাহলে আমার কি করণীয়? আমরা জানি যে আমরা দুইভাবে ট্রান্সলেট করতে পারি। যদি কোনো বাক্যের শুরুতে অতিরিক্ত অংশ থাকে তাহলে আমরা আগে অতিরিক্ত অংশটাকে লিখবো। কোন দিক থেকে যেন লিখবো? পেছন দিক থেকে আমরা লিখবো। আচ্ছা, অথবা আরেকটা কাজ করতে পারি যে আমি আগে প্রিন্সিপাল ক্লোজ লিখবো, এরপরে আমি অতিরিক্ত অংশটা লিখে দিব একইভাবে পেছন দিক থেকে। দুই ভাবেই আপনার লেখা সম্ভব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কোনটা আগে লিখলে ভালো হয়? ধরেন বলতেছেন যে ভাই আমি তো বুঝি না যে কোনটা আগে লিখলে ভালো হয়, অতিরিক্ত অংশ আগে লিখলে ভালো হয় নাকি প্রিন্সিপাল ক্লোজ আগে লিখলে ভালো হয়। তখন তোমার জন্য আমার কথা হলো যে যদি বাংলা বাক্যে অতিরিক্ত অংশটা আগে থাকে, তুমি অতিরিক্ত অংশটাই আগে লিখো, বাংলা বাক্যের মতো করে লিখো। ঠিক আছে, তাহলে আমার তো অতিরিক্ত অংশ আগে আছে, আমি এটাই লিখবো পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? সত্ত্বেও। সত্ত্বেও ইংলিশ কি? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, সত্ত্বেও। আচ্ছা আচ্ছা, এবার সত্ত্বেওর আগের শব্দটা কি? ব্যবহার করা। ওকে, ব্যবহার করা ইংলিশ কি? ইউজ। তাহলে ইউজের সাথে আমি আইএনজি দিলাম, ইউজিং। কেন? ওই যে ডিসপাইট এটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে তো ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আমার ইউজিং হবে। আচ্ছা, কি ব্যবহার করছে? বিপুল সংখ্যক আধুনিক অস্ত্র। এখানে অস্ত্রটা নাউন, আর এই নাউনের দেখো কতগুলো বিশেষণ। আধুনিক একটা বিশেষণ, বিপুল সংখ্যক একটা বিশেষণ। তাহলে পেছন দিক থেকে লেখার নিয়ম, বাট তোমাকে মাথায় রাখতে হবে নাউনের সামনে বিশেষণ থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ গুলোকে আগে লিখতে হবে। বিপুল সংখ্যক, তাহলে আমি অনেক কিছু লিখতে পারি। আমি লিখতে পারি আ গ্রেট নাম্বার অফ। তোমার মাথায় কি আসতেছে? হিউজ। হ্যাঁ, হিউজ দিয়ে হবে, বাট আমি বলি কি হিউজ শব্দটাকে একটু বাঁচতে দাও, একে প্রচুর ব্যবহার করা হয়েছে, এটা একটু কমাও। এ লট অফ আর হিউজ বাদে আর অনেক কিছু আছে, লিখা যায় আ গ্রেট নাম্বার অফ, বিপুল সংখ্যক। আচ্ছা, এবার কি? আধুনিক অস্ত্র। তাহলে আমি কি লিখবো? যে মডার্ন। এবার অস্ত্র কি? আর্মস। আচ্ছা, এবার দেখো অনুবাদের সৌন্দর্য বা আর্ট কাকে বলে। আমি যদি এই জায়গায় ইউজিং শব্দটা না লিখে আমি যদি অপারেটিং লিখি, মন্দ হয় না ভাই, কারণ অস্ত্রগুলো কিন্তু অপারেট করা হয়। তার মানে কি ইউজিং লিখলে ভুল হবে? একদমই না, অপারেটিং লিখতে পারলে ভালো হয়। তাহলে ডিসপাইট অপারেটিং আ গ্রেট নাম্বার অফ মডার্ন আর্মস। এবার আমি এটা কমা চিহ্ন দেব। এবার আমার প্রিন্সিপাল ক্লোজ লিখতে হবে। তো আমার প্রিন্সিপাল ক্লোজটা কি? প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে তারা সাধারণ মানুষদের কাছে পরাজিত হয়েছে। ওকে, এটা কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভার্ব কোনটা? পরাজিত হয়েছে। কে পরাজিত হয়েছে? তারা। ওকে, এটা আমার সাবজেক্ট। তাহলে ভার্ব পরাজিত হয়েছে। এবার কাদের কাছে? সাধারণ মানুষদের কাছে। এটা আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তার মানে বাক্যটা বুঝতেই পারছি অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন তোমার মনে হতে পারে আচ্ছা যদি আমি এই বাক্যটা প্যাসিভ ভয়েসে করি তাহলে কি এটা ভুল হবে? না, ভুল হবে না। যা অ্যাক্টিভ ভয়েসে আছে সেটাকে তুমি প্যাসিভ ভয়েসে করার ক্ষমতা রাখো, আবার যা প্যাসিভ ভয়েসে আছে সেটাকে তুমি অ্যাক্টিভ ভয়েসে লেখারও ক্ষমতা রাখো। দুটোই সম্ভব। ওকে, তাহলে আমি অ্যাক্টিভে লিখি তারা, দে। এখন যেহেতু ক্রিয়ার শেষে আছে আসি, আসো, তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে দে হ্যাভ। ওকে, এবার হয়েছে। কি হয়েছে? আসলে এখানে হওয়াটা ভার্ব না, পরাজিত হওয়া পুরোটাই ভার্ব।
ও, তাহলে আমরা লিখবো ডিফিটেড, তারা পরাজিত হয়েছে। এবার কাছে, টু, কার কাছে? সাধারণ মানুষদের কাছে, টু দা অর্ডিনারি পিপল। এখন আমি যদি এই বাক্যটা এভাবে লিখি প্যাসিভ ভয়েসে, যে তাদেরকে পরাজিত করা হয়েছে, দে হ্যাভ বিন defeated by the ordinary people, ভুল হবে? একদমই না। আবার তুমি যদি তোমার মতো করে লিখো যে সাধারণ মানুষ তাদেরকে পরাজিত করেছে, আগেই সাবজেক্ট নিলাম যে অর্ডিনারি পিপল ডিফিটেড দেম, সেটাও সম্ভব। তার মানে কি? মানে হলো ভাই থিম ঠিক রেখে তুমি যা লিখবা তাই হবে, তাই হবে, তাই হালাল। সুন্দর একটা বাক্য হলো, despite operating a great number of modern arms, they have been defeated by the ordinary people, common people, বা general people, mass people হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কেন্দ্রিক ট্রান্সলেশন আশা করি আমরা পারফেক্টলি বুঝে গেছি। এবার আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে কি বলছে? পরের বাক্যে বলেছে, গত 15 বছর ধরে আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসতে হচ্ছে। কাজটা কিন্তু চলমান, তার মানে কন্টিনিউয়াস টেন্স। তবে এখানে একটা সময়ের উল্লেখ আছে, গত 15 বছর ধরে। এরকম একটা সময়ের উল্লেখ করে যদি বর্তমানের কোনো চলমান কাজ বুঝায়, তাহলে সেইটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা সময় ধরে কোনো কাজ চলছে, এটা বুঝালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আরএক্সি লিখব যে কোনো সময় ধরে একটি কাজ চলছে বুঝাতে সেটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায় কি? ওই যে চেনার উপায় তোমার ক্রিয়ার শেষে কি বলে, তেসি তেসো। আমার মনে হয় এখানে চেনার উপায় লেখার দরকার নেই। এখানে তোমার চেনার উপায় হচ্ছে এইটাই, যে কাজটা চলমান হবে এবং একটা সময়ের উল্লেখ থাকবে, এটাই চেনার উপায়। এটা সবচেয়ে বড় চেনার উপায়। এবার স্ট্রাকচার, যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আগে আমরা সাবজেক্ট নিব, তারপরে আমরা নিব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে মকটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি নিয়ে তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট যা আছে তাই। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আর কি, তাহলে আগে অবজেক্ট, তারপরে তোমাকে লিখতে হবে হ্যাভ বিন এর সাথে বিং, কিংবা হ্যাজ বিন এর সাথে বিং। আচ্ছা, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? ওকে। তাহলে গত 15 বছর ধরে, এটা হলো আমার সেই সময়টা, আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসতে হচ্ছে। ভার্ব কোনটা? ভার্ব হলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসতে হচ্ছে, মানে মুখোমুখি হয়ে আসতে হচ্ছে, মূলত পুরোটাই হলো ভার্ব। ওকে, তাহলে কিসের মুখোমুখি? বেশ কিছু চ্যালেঞ্জের, এটা হলো আমার অবজেক্ট। কাকে মুখোমুখি হচ্ছে? আমাদেরকে। এইটা দেখা তোমার মনে হইতে পারে অবজেক্ট। কেন? কারণ একটু আগে আমরা পড়ছিলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। ভিডিও সেই দিক থেকে মনে হতেই পারে এইটা বোধ হয় অবজেক্ট, কিন্তু না, এটা এখানে অবজেক্ট না, এটা সাবজেক্ট। কখনো কখনো এরকম করে দেখে মনে হতে পারে অবজেক্ট। এটা যে সাবজেক্ট আমি বুঝলাম কেমনে? কারণ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কাজটা সরাসরি আমরাই করতেছি। এই জন্যই আমি বলি রুলস দিয়ে কখনো ট্রান্সলেশন শেখা যায় না, প্র্যাকটিক্যাল নলেজ লাগে। দেখো তুমি যদি শুধু মুখস্থ করো যে আমি তো শিখছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়,
তুমি এখানে আটকে যাবা। এটা কিন্তু অবজেক্ট না, এটা সাবজেক্ট। কিভাবে বুঝলাম? কারণ কাজটা সরাসরি আমরাই করতেছি, কারো দ্বারা তো এখানে না, তার মানে এটা সাবজেক্ট। ওকে, এখন সাবজেক্ট পাইলাম, বর্তমানের চলমান কাজ, একটা সময়ের উল্লেখ আছে, তার মানে বোঝা বাকি রইল না এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ফাইন। সুতরাং আমার আগে সাবজেক্ট দরকার। বলতে পারো স্যার এখানে অতিরিক্ত অংশ খুঁজলেন না? এখানে তো ভাই অতিরিক্ত অংশ নেই, তাই আমরা খুঁজি নাই। তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে আমাদেরকে, উই। এখানে উই মানে আমাদেরকে। এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে হ্যাভ বিন, উই হ্যাভ বিন। এবার মূল ভার্বের সাথে আইএনজি, ফেসিং। ফেসিং কত কথা না, মুখোমুখি হয়ে আসতে হচ্ছে। যদি তুমি ওয়ার্ড কেন্দ্রিক অনুবাদ করো তাহলে এখানে কি হবে? উই হ্যাভ বিন, আসতে হচ্ছে মানে কি? কামিং। তারপরে ফেস টু ফেস, উই হ্যাভ বিন কামিং ফেস টু ফেস। আসলে কি তাই? একদমই না। উই হ্যাভ বিন ফেসিং, আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। এবার আসো বেশ কিছু চ্যালেঞ্জের, তার মানে সেভারেল। সেভারেল মানে বেশ কিছু, চ্যালেঞ্জেস। ওকে, এখন আমি আমার বাড়তি অংশটুকু লিখবো। আমি সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখছি, অবজেক্ট লিখছি, বরাবরের মতো আমি বাড়তি অংশটুকু লিখবো। বাড়তি অংশ বা অতিরিক্ত অংশ কি আছে? গত 15 বছর ধরে, তার মানে ফর লাস্ট 15 ইয়ার্স। ফর লাস্ট, আমি চাইলে এইভাবেও লিখতে পারি 15 ইয়ার্স। এটা আমার অতিরিক্ত অংশ। এখন তোমার বলতে ইচ্ছা করতেছে, আমি জানি, যে অতিরিক্ত অংশই যদি হয় এটা, তাহলে কি আমি এটা বাক্যের শুরুতে লিখতে পারবো না? অবশ্যই পারবে। তুমি এভাবে লিখতে পারো, ফর লাস্ট 15 ইয়ার্স, এরপরে কমা চিহ্ন দিয়ে উই হ্যাভ বিন ফেসিং সেভারাল চ্যালেঞ্জেস। পসিবল। তো ঠিক আছে, মানলাম। তাহলে ফর কেন দিলেন? সিন্স তো দিতে পারতেন। হ্যাঁ, এবার ঠিক আছে। সিন্স আর ফরের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? কাজটা আসলে কখন শুরু হলো, সেই শুরু হওয়ার সময় যদি এখানে থাকে, যাকে আমরা বলি স্টার্টিং টাইম, সেই শুরু হওয়ার সময় যদি থাকে, তাহলে স্টার্টিং টাইম এর পূর্বে সিন্স বসে। আর কাজটা কখন শুরু হয়েছে সেটা বলা নাই, বাট টোটাল ডিউরেশনটা বলা আছে। টোটাল টাইম কতক্ষণ সেটা বলা আছে। টোটাল টাইমের পূর্বে বসবে ফর। ধরো না, আমি যদি বলি যে আমরা সকাল থেকে কাজটি করতেছি, তারপরে আমরা শুরু করলাম কখন? সকালে। সো এটা আমার স্টার্টিং টাইম, আমাকে বলতে হবে সিন্স মর্নিং। এবার ধরো আমরা কখন শুরু করছি সেটা বলি নাই, বাট বললাম যে আমরা 3 ঘন্টা ধরে কাজটা করতেছি, আমরা 3 ঘন্টা আমার টোটাল টাইম। সো ওখানে হবে ফর 3 আওয়ার্স। ক্লিয়ার? সুন্দর একটা বাক্য হলো, উই হ্যাভ বিন ফেসিং সেভারাল চ্যালেঞ্জেস ফর লাস্ট 15 ইয়ার্স। দেখো, তুমি যদি এরকম চমৎকার চমৎকার বাক্য বানাতে পারো, তোমাকে ফোকাস রাইটিং মুখস্থ করতে হয় কখনোই না। তুমি জাস্ট বাংলাগুলো শিখে নিজের মতো করে বানায় লিখতে পারো। এর চেয়ে কোনো শান্তি আছে? শান্তি নেই। মনে করে দেখো, তোমাদের মধ্যে অনেকে আছো যারা হাই স্কুল কলেজ লাইফে যখন স্যাররা এসে লিখতে দিত, তোমরা কিন্তু মুখস্থ করতে না, তোমরা বানায় লিখতে। কি একটা শান্তি পাওয়া যেত। কিন্তু যারা বানায় লিখতে পারতো না, ওরা একদম ঠাডা পড়া মুখস্থ করতো, বারবার লিখতো, আর আইসা পরীক্ষায় হলে মাথা চুলকাইতো, ভুলে যেত কি লিখবে। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন শেষে তুমি কোন সাবজেক্টে পড়ছো দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার গ্রাজুয়েশন শেষ করে যদি আমরা ইংলিশে মনের কথাগুলো লিখতে না পারি, ফ্রি হ্যান্ড রাইটিংটুকু যদি আমাদের দখলে না থাকে, ভাই বিশ্বাস করো, এটা জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। তুমি মনে কষ্ট নাও আর না নাও, তুমি কোন সাবজেক্টে পড়ছো এটা কোনো এক্সকিউজ হতেই পারে না। নর্মাল একটা বিষয়, একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করে সে মুক্ত হাতে লিখতে পারবে না ইংলিশে, এটা অবশ্যই লজ্জার এবং লজ্জার, এটা স্বীকার করতে হবে। এবং তোমরা সেই লজ্জা কাটানোর জন্য কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে এগুলো শিখতেছো, এবং এটাকে আমি খুব দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ। সো এবার আমরা পরের বাক্যে চলে যাই। পরের বাক্যে দেখো কি বলছে। বাক্যটা মনে হয় এবার পেসিভ হবে সম্ভবত। গত 15 বছর ধরে, এটা হলো টাইম, বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। ভার্ব কোনটা বলো তো? ভার্ব হলো সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। এগিয়ে নেওয়া হচ্ছে, এটা হলো আমার ভার্ব। আচ্ছা,
যেহেতু কাজটা চলমান তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স, এবং যেহেতু সময়ের উল্লেখ আছে তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন দেখার বিষয় অ্যাক্টিভ নাকি প্যাসিভ। বোঝাই তো যাচ্ছে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া হচ্ছে, তার মানে নিশ্চয় কারো দ্বারা, এটা প্যাসিভ ভয়েস। এছাড়াও তুমি যদি বোঝো যে কাকে এগিয়ে নেওয়া হচ্ছে বা কি এগিয়ে নেওয়া হচ্ছে, উত্তর হলো দেশের অর্থনীতিকে। ও তার মানে এটা তো অবজেক্ট। এখন কে এগিয়ে নিচ্ছে? নাই, সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট। when subject is absent it is totally passive voice। be sure এটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আগে অবজেক্ট নিব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে কি? অবজেক্ট আগে, তারপর হ্যাভ বিন বিং বা হ্যাজ বিন বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মনে আছে তো? সুতরাং আমার অবজেক্ট হচ্ছে দেশের অর্থনীতিকে, তাহলে আমি লিখব দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, অথবা এক কথায় বলতে পারি কান্ট্রিজ ইকোনমি, দুইভাবেই সম্ভব। তাহলে আমি লিখব দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনীতি, কিংবা আমি লিখব কান্ট্রিজ ইকোনমি। আমি জানি তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আছে যে স্যার এই যে দেশের অর্থনীতি কে, এই কের ইংলিশ কি হবে? আপনি তো বলছেন তের ইংলিশ টু, কের ইংলিশ কি? কের কোনো ইংলিশ হয় না রে ভাই। এরকম বাংলায় অনেক কিছু থাকে ওগুলো ইংলিশ হয় না। যেমন তুমি বাংলায় বলো মা গো মা, ও গো মা, ইংলিশে ট্রান্সলেট করতে পারবা? কখনো হবে না। এই মানে তোমার ফিলিংস আসবে না। সো বাংলা, সব বাংলা ইংলিশ হবে না। আচ্ছা, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি অথবা কান্ট্রিজ ইকোনমি, অবজেক্ট লিখে ফেললাম। যেহেতু প্যাসিভ তাহলে আমাকে হ্যাভ বিন বিং বা হ্যাজ বিন বিং। ইকোনমি যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে আমাকে হ্যাজ বিন বিং লিখতে হবে। ওকে, আমি লিখলাম হ্যাজ বিন বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এবার সামনের দিকে এগিয়ে নেওয়া, নেয়া। আচ্ছা, নেওয়ার ইংলিশ কি? টেক। টেকের পাস্ট পার্টিসিপল কি? টেকেন হবে। সামনের দিকে মানে কি? ফরওয়ার্ড। টেকেন ফরওয়ার্ড, তুমি লিখতে পারো এটা হ্যাজ বিন বিং টেকেন ফরওয়ার্ড। আবার তুমি এই থিমটাকে, ভাবটাকে ঠিক রেখে এভাবেও লিখতে পারো যে has been being advanced। কেন? অ্যাডভান্সড মানে তো এগিয়ে যাওয়া। দেখছো, থিম ঠিক থাকলে তুমি যা ইচ্ছা লিখতে পারো। তাহলে has been being, taking forward, taking ahead, advanced, যা লিখো কোনো সমস্যা নেই। তাহলে আমার ভার্ব হয়ে গেল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আসো, আমার তো সাবজেক্ট নাই, তাহলে আমি কি করব? আমার তো মিশন ছিল আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা শেষ করে বাকি অংশ নিয়ে ভাববো। ঠিক আছে, কিন্তু সাবজেক্ট এখন নাই, তাহলে আমার এখন বাকি অংশ নিয়ে ভাবতে হবে। বাকি অংশ কি আছে? বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে। ও আচ্ছা, আর কি আছে? গত 15 বছর ধরে। তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি। মধ্য দিয়ে ইংলিশ কি? থ্রু, মধ্য দিয়ে। এবার বেশ কিছু চ্যালেঞ্জ, সেভারেল চ্যালেঞ্জেস, বেশ কিছু চ্যালেঞ্জ। এবার গত 15 বছর ধরে, তার মানে ফর লাস্ট 15 ইয়ার্স। সুন্দর একটা বাক্য হলো, দেখো যে দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি বা কান্ট্রিজ ইকোনমি হ্যাজ বিন বিং টেকেন ফরওয়ার্ড বা অ্যাডভান্সড থ্রু সেভারেল চ্যালেঞ্জেস ফর লাস্ট 15 ইয়ার্স। So this is present perfect continuous tense. এখন দেখো, তোমার ইচ্ছা শক্তি পারে তোমাকে দুর্দান্ত লেভেলে নিয়ে যেতে। কিভাবে? আমরা 4টা টেন্স কেন্দ্রিক অনুবাদ করলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করেছো আমরা প্রতিনিয়ত যা বলি, যা লিখি, যা শুনি তার 3 ভাগের 1 ভাগ কিন্তু প্রেজেন্ট টেন্স। বুঝো টেন্স কতটা পাওয়ারফুল একটা বিষয়। এই 4টা টেন্সের স্ট্রাকচার, অ্যাক্টিভ, প্যাসিভ তুমি শিখে গেছো মানে তোমার জীবনে ব্যবহার করা 3 ভাগের 1 ভাগ বাক্য তুমি এখন ইংলিশে করতে পারবা। কি ভাবতেছো ওয়ার্ড? আরে ভাই, ওয়ার্ড তোমার ভান্ডারে যা আছে তাই দিয়েই সম্ভব।
আজকে তো আমি ওইটাই করাইছি, আজকে আমি সেগুলোই লিখছি যেগুলো তোমার ভান্ডারে আছে। এখন ইচ্ছা শক্তিটা কোথায়? ইচ্ছা শক্তি হলো তোমাকে নিজে নিজে একটা হোমওয়ার্ক রেডি করতে হবে। কিভাবে? তোমাকে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 5টা বাক্য লিখতে হবে। ধরো আমি লিখলাম, কি লিখবো আমি? আমার যা মন চায় আমি তাই লিখবো। ধরো আমি লিখবো যে একটা বাক্য আমি লিখলাম যে খুব কম সংখ্যক শব্দার্থ বা শব্দ জানা সত্ত্বেও আমি রুবেল রানা ইংরেজি ভাষা শিখতে চেষ্টা করতেছি। দেখো একটা বাক্য কিন্তু হয়ে গেল। এখন তুমি এটাকে নিজে নিজে ইংলিশ করে ফেলো। এটা আমার অতিরিক্ত অংশ, এটা আমি আগে লিখবো, তারপর এটাকে লিখবো। অ্যাক্টিভ ভয়েস এটা। এবার তুমি এটাকে প্যাসিভ করো, এটাই প্যাসিভ হবে। খুব কম সংখ্যক শব্দার্থ জানা সত্ত্বেও রুবেল রানা স্যার কর্তৃক ছাত্রছাত্রীদেরকে ইংরেজি ভাষা শিখতে চেষ্টা করানো হচ্ছে। প্যাসিভ হয়ে গেল। এরকম করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তুমি 5টা অ্যাক্টিভ ভয়েস, 5টা প্যাসিভ ভয়েস লিখবা, বাংলা আগে ইংলিশ পরে। 10টা গেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 5টা অ্যাক্টিভ 5টা প্যাসিভ, 10টা হলো 20টা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 5টা অ্যাক্টিভ 5টা প্যাসিভ, কয়টা হলো? 30টা। তুমি বুঝতেছো? এই 3টা টেন্স কেন্দ্রিক যদি তুমি 30টা বাক্য লিখে, ভুল হোক সমস্যা, তুমি লিখো আগে, লিখে যদি সুন্দর করে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ধারণা নেই আমি বলে দিব, আগে শোনো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি সুন্দর করে হোমওয়ার্কটা করে ছবি তুলে পাঠিয়ে দিলা, কি হবে? আমি দেখলাম, আর তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল। এরকম করে যদি ভাবো তো আমাদের যতগুলো ক্লাস হবে, তুমি যদি প্রতিটা ক্লাসের পরে হোমওয়ার্ক গুলো সাবমিট করো, তুমি কেন শিখবে না ভাই? তুমি শিখতে বাধ্য, সম্ভব এটা। কিন্তু এমন হলো তুমি সব ক্লাস করেছো মানলাম, কিন্তু তুমি কখনোই হোমওয়ার্ক করো নাই। তুমি সাদা কাগজ আনো কিংবা স্ট্যাম্প আনো, আমি লিখে দেই, তুমি কখনোই শিখতে পারবা না। ভাবতেছো আমি পারবো, অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল, আমি লিখে দিতে পারবো। তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আমার ক্লাস করে তুমি উপকৃত হবা 30%, তোমার অনুশীলন থেকে তুমি 70% উপকৃত হবা। কিন্তু কোনোটার গুরুত্ব কম না। তুমি যদি আগে 30% না শেখো, 70% প্র্যাকটিস করতে পারবা? পারবা না। আর তুমি 70% প্র্যাকটিস করছো, বাট তুমি কাউকে যদি দেখাতে না পারো, লাভ হবে? লাভ হবে না। এই সব কারণেই আমরা বলি আমাদের ইএনজি লার্নিং কর্তৃক আয়োজিত ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা অবশ্যই ইফেক্টিভ। পার্থক্য হলো আমরা আসলে সবার মতো করে এত প্রচার করতে পারি না। অনেক রংচং দিয়ে আমি কিছু বলতেও পারি না, আমি এগুলো বিশ্বাসও করি না। আমার কথা হলো আমি অথেন্টিক ওয়েতে পড়াবো, অথেন্টিক থাকার চেষ্টা করব, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে সব। তো আমার কথা শুনে যাদের আস্থা খুঁজে পাও, কিংবা আমার উপর যারা একটু ভরসা পাও যে না সম্ভব, তার কথা শুনলে তারা দয়া করে হোমওয়ার্কগুলো করো, সাবমিট করো। আমি নিয়মিত দেখে যাচ্ছি তোমাদের হোমওয়ার্কগুলো, বাট আমি তোমাদেরকে এখনই কোনো ফিডব্যাক দিব না। তোমরা লিখতেছো, এটাই অনেক কিছু, তোমরা আরো লিখো। যখন লিখতে লিখতে তোমাদের লেখা দেখে আমার হিংসা হবে, এই অনেক ভালো লিখতেছে, তখন আমি তোমার ভুলগুলো চিরুনি অভিযান চালিয়ে দেখব। এখন না, এখন টুকটাক প্রেপোজিশন, আর্টিকেল অনেক ভুলই চোখে পড়তেছে আমার, বাট আমি কিছু বলবো না। চলুক না, চলতে থাকুক। নির্ভুল পৃথিবীতে কেউ নাই, আমি কত ভুল করি, আর তুমি আসছো আমার কাছে শিখতে, তোমার তো ভুল হবেই, স্বাভাবিক, এটা বিষয় না। আজকের ক্লাসটি আনুষ্ঠানিকভাবে এখানে শেষ হতে যাচ্ছে। তোমাদের অবশ্যই যারা পরিচিত আছে, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করতে চায়, টার্গেট ব্যাংক কিংবা বিসিএস রিটেন, তাদেরকে আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।